আমরা আজকে আরও কিছু জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করি। আমরা আজকে ডেট 23, আমরা script.js নিই। আচ্ছা, এখন আমরা ব্রাউজারের ভিতরে এখানে কনসোলে index.html এখানে ফাইল নিয়ে এখানের ভিতরে আমরা গিয়ে লিঙ্ক করতেছি বারবার, না? স্ক্রিপ্ট src স্ক্রিপ্ট, এই যে উপরেরটা, এখানে আমরা এভাবে লিঙ্ক করতেছি বারবার। আমরা চাইলে শুধুমাত্র কিন্তু এখানে কী করেও কনসোল লগ করেও কনসোলের যে লগগুলা, হ্যাঁ, এখানে কিন্তু কনসোলের লগ মনে রাখবা যে কনসোল লগ যেগুলো সেগুলো চাইলে আমরা এখানে টার্মিনালেও দেখতে পারবো। টার্মিনালে, হ্যাঁ, শুধু কনসোলের লগ যেগুলো ওইগুলো দেখা যাবে। ঠিক আছে, আসো কীভাবে দেখি। এখানে আমি যে ফোল্ডারে আছি ডেট 23 এই জায়গায় আছি, তাই না? আচ্ছা, এই জায়গায় কী নামে ফোল্ডারটা আমার ফাইলটা আছে? script.js। তাহলে আমরা আমাদের এনভায়রনমেন্ট একটা কি আছে, কি বলে এটাকে, Node.js একটা আছে আমাদের, আমরা ইনস্টল করছিলাম, কিন্তু মনে আছে তোমাদের? Node.js ইনস্টল করছিলাম, হ্যাঁ। এটা কি জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের কম্পিউটারে জাভাস্ক্রিপ্ট, আমাদের কম্পিউটার কিন্তু চিনে না, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটার চিনে না নর্মালি। তো পাইথনের জন্য তোমরা পাইচার্ম ইনস্টল করো বা পাইথন আইডিয়ালি ইনস্টল করো, তাই না? একইভাবে জাভাস্ক্রিপ্টের জন্য আমরা কি ইনস্টল করি? Node.js ইনস্টল করি। তো Node.js যখন ইনস্টল করব তখন আমাদের কম্পিউটারে আমরা জাভাস্ক্রিপ্ট রান করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যেহেতু এটা ইনস্টল করা আছে, তোমাদের ইনস্টল করা দেখানো হয়েছে এটা, হ্যাঁ। তোমরা এখান থেকে এই যে ডাউনলোড নামক অপশন আছে, এখান থেকে গেলা বা এখানে গেট Node.js এটা ক্লিক করলাম, কিলো জানা কেন? আচ্ছা, এখানে মানে ক্লিক করলে দেখাবে যে ডাউনলোড করার অপশন দেখাবে, আসলে আমি দেখাচ্ছি। তো ডাউনলোড করার পরে তুমি এখানে Node-v দিলে এই যে ভার্সনটা দেখাবে, নোডের বর্তমান ভার্সন দেখাবে। যদি এটা দেখায় তার মানে বুঝবা তোমার কম্পিউটারে Node.js ইনস্টল করা আছে, ঠিক আছে। আর যদি না আসে, যেমন ধরো আমি বললাম নোড, এই যে এরকম যদি দেখায়, মানে এটা এই যে নোডেড ইজ নট রিকগনাইজড এরকম যদি দেখায়, মানে এখানে তো আমি টাইপিং ভুল করছি এই জন্য বলতেছে, কিন্তু তোমার এখানে নোড দেওয়ার পরেই যদি এরকম, এটা লেখার পরেও যদি এরকম দেখায়, তাহলে কি বুঝবা? যে Node.js ইনস্টল করা নাই, ঠিক আছে। ওকে, তো আমার যেহেতু আছে আমি কি করব, নোড লিখবো। প্রথমে কি লিখবো? নোড। তারপরে লিখবো এই যে ফাইলের নাম কি? script.js। তাইলে script.js script.js লিখলাম, এন্টার দিলাম। সো এই যে এখানে দেখো একটা আউটপুট আসছে, কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড। এই যে এখানে যেটা হ্যালো ওয়ার্ল্ড আসছে, এখানে মানে কনসোলের যেটা লগ করছি আমরা, এটা কিন্তু এখানে দেখাবে, প্রবলেম নেই। সো আজকের ক্লাস আমরা এখানেই দেখবো, আমরা index.html কানেক্ট করবো না, আমরা জাস্ট এখানে কনসোল লগ দিয়ে দেখে নিব, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আজকের ক্লাসে আমরা গত ক্লাসের অ্যাডভান্স টপিকগুলো, যেমন গত ক্লাসে আমরা স্ট্রিং দেখছিলাম, অবজেক্ট দেখছিলাম, এরে দেখছিলাম, হ্যাঁ, নাম্বার দেখছিলাম, ওইগুলো সম্পর্কে আরও একটু খুঁটিনাটি সম্পর্কে জানবো। তারপরে ব্রাঞ্চিং সম্পর্কে জানবো, ইফ এলস এগুলা কি, এগুলা সম্পর্কে জানার চেষ্টা করবো। আসো, তাহলে ফার্স্ট অফ অল স্ট্রিং কি? স্ট্রিং তো অলরেডি আমরা জানি, তাই না? এই যে স্ট্রিং কি? স্ট্রিংয়ের ভিতরে আমরা কি রাখি? মূলত টেক্সট রাখি। কি রাখি? এই যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ট্রিপল কোটেশনের ভিতরে, ট্রিপল কোটেশন নাই মনে হয়, আছে যদিও, মানে হবে না, ট্রিপল কোটেশনে দিলে হবে না। তুমি ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন এইভাবে দিতে পারবা, ঠিক আছে। পাইথনে যেরকম ট্রিপল কোটেশন দেওয়া যায়, জাভাস্ক্রিপ্টে কিন্তু ট্রিপল কোটেশন দেওয়া যায় না। ট্রিপল কোটেশন দিলে মনে হয় জাভাস্ক্রিপ্টে কি আসে, না হয় না মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা দিব না, ট্রিপল কোটেশন নাই জাভাস্ক্রিপ্টে। এখন স্ট্রিং রিটেন কি দিয়ে রিড করা হয়? কোটস দিয়ে, ওই যে ডাবল কোটস বা সিঙ্গেল কোট, ডাবল কোটস, এগুলোর ভিতরে আমরা লিখি। এই যে যেরকম একটা স্ট্রিং তারা লিখছে। আচ্ছা, একইভাবে তুমি চাইলে কি করতে পারবা? ডাবল কোটের ভিতরে লিখতে পারবা, সিঙ্গেল কোটের ভিতরে লিখতে পারবা, এটা আমরা জানি, হ্যাঁ। স্ট্রিং সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে সেমভাবে ওয়ার্ক করে, সেমভাবে কাজ করে, তাই না? কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাইলে আমরা যদি আমার লেখার ভিতরে যদি এখানে ধরো হ্যালো ওয়ার্ল্ড এখানে একটা মানে এই যে এটা সিঙ্গেল কোটেশন আমার লেখার ভিতরে আছে, তাহলে কিভাবে করব? তখন আমরা এটাকে র্যাপ করবো ডাবল কোটেশনের ভিতরে। এখানে আমরা ডাবল কোটেশন দিব, এখানে ডাবল কোটেশন দিব, তখন এখানে আমি লিখতে পারবো সিঙ্গেল কোটেশন, এই যে প্রবলেম নেই, ঠিক আছে। এখন যদি আমার ধরো এখানে আছে
এইরকম আছে ধরো, ঠিক আছে, এইরকম আছে। এখন এখন তো এরর দিতেছে না, এই যে এরর আসতেছে, তখন বাইরের যে কোটেশন সেটাকে আমরা সিঙ্গেল কোটেশন দিব, আর ভিতরের কোটেশনকে ডাবল কোটেশন দিব, এই যে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু পাইথনে আমরা কি করতাম, এই জায়গায় ট্রিপল কোটেশন দিতাম পাইথনে, কিন্তু এখন আমরা কি করব, বাইরেরটা ডাবল দিব, বাইরেরটা যদি সিঙ্গেল দেই তাহলে ভিতরে যদি ডাবল দেই তাহলে বাইরে আমরা সিঙ্গেল দিব, শেষ, ক্লিয়ার। ওকে, এটা বুঝতে পারছি না, এই যে এখানে এটাই বুঝাইছে। তারপরে তার টেমপ্লেট স্ট্রিং নামে একটা জিনিস আছে, খুবই মারাত্মক জিনিস এটা। তো ধরো, এবং খুবই প্রয়োজনীয়, আমরা অনেক ব্যবহার করবো এটা, টেমপ্লেট স্ট্রিং। কি নামে এটা, টেমপ্লেট স্ট্রিং, বা এটাকে লিটারেলও বলা হয়, লিটারেলস, টেমপ্লেট লিটারেলস বা টেমপ্লেট স্ট্রিং। ওকে, এটার কাজ কি, আমাদের কি রেকর্ডিং হচ্ছে? হচ্ছে। এটার কাজ কি, আমরা স্ট্রিং এর ভিতরে ধরো আমার একটা ভ্যালু আছে, লাইক প্রাইস নামে একটা কনস্ট, প্রাইস ধরো 1000 টাকা, ঠিক আছে। তাহলে আমরা যখন এটাকে জাভাস্ক্রিপ্টে ধরো এরকম প্রাইস কোলন দিয়ে এরকম দেখাইতে চাই, কি করি, কমা দিয়ে প্রাইস লিখি, তাই না? কিন্তু আমরা চাইলে একসাথে এটার ভিতরে লিখতে পারবো, কিভাবে? তখন আমরা স্ট্রিংকে আর স্ট্রিংয়ের এই যে কোটেশনের ভিতরে লিখবো না, লিখবো ওয়ানের বাম পাশে একটা চিহ্ন আসে, এই যে এটা 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 ওয়ানের বাম পাশে, ঠিক আছে, এই যে ট্যাবের উপরে ওয়ানের বাম পাশে আছে, এটা শিফট ধরা লাগে না, জাস্ট ক্লিক দিলেই হয়, এটা চলে আসে। এইরকম স্ট্রিংয়ের এইরকম নিব, তখন আমি এটার ভিতরে লিখবো ধরো প্রাইস, মানে স্ট্রিংয়ের মতো কাজ করবে। এখানে আমি এটাও লিখতে পারবো, এই যে এটাও লিখতে পারবো, উপস, প্রাইস লিখছি। কিন্তু দেখো এটা কি নাম্বার হইছে আসলে, এটা কি জাভাস্ক্রিপ্ট হইছে? আসলে রান করে দেখি, এই যে প্রাইস চলে আসছে, তার মানে এটা এখনো স্ট্রিং আছে, এটাকে এখনো পাই নাই। কিভাবে পাবে? তাহলে আমরা এটাকে জাস্ট এই যে লেখাটাকে ডলার এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইভাবে লিখব, এই যে, ঠিক আছে, ডলার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এখন যদি আমি আউটপুটে দেখি, এই যে দেখো প্রাইস কি আসছে, 1000। এটা ক্লিয়ার, এটা কি টেমপ্লেট ল্যাটারাল বা টেমপ্লেট স্ট্রিং, ঠিক আছে। ওকে, তারপরে স্ট্রিং এর লেন্থ আমরা জানতে পারি, ধরো আমার এখানে একটা স্ট্রিং আছে, str1 ধরো। এখন এই হ্যালো ওয়ার্ল্ড যে শব্দটা, এটা কতটা ক্যারেক্টার আছে তুমি গনে গনে বলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আসো এটা দেখি, কনসোল লগ str1 ডট লেন্থ, এই যে ডট লেন্থ দিলে কি হয়, এটার লেন্থ কতটুকু সেটা বলে দেয় আমাকে, এই যে 11টা বলে দিচ্ছে। হ্যাঁ, না না, মাঝখানে স্পেস একটা না। তো এই ডট লেন্থ কি করে, লেন্থটা বলে দেয়। আচ্ছা, আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, তুমি চাইলে এই যে ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারো, ব্যাকস্ল্যাশ কোটে কমা, এটা রেজাল্ট হবে কমা, মানে কোটেশন, ব্যাকস্ল্যাশ কোটেশন, এটা রেজাল্ট হবে কি শুধু কোটেশন, ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন, এটা রেজাল্ট হবে ডাবল কোটেশন। মানে তুমি যদি চাও আর কি যে একটার ভিতরে এরকম লিখতে যাচ্ছ, ধরো আমরা একটা টেক্সট নিছি এইভাবে, এখন এখানে যদি এই যে ডাবল কোটেশনের ভিতরে দিলে কি হবে, এরর দিবে স্বাভাবিকভাবে। কিন্তু আমি যদি এরকম দেই যে ব্যাকস্ল্যাশ এটা, এরপরে এখানে আবার ব্যাকস্ল্যাশ এটা, এই যে দেখো এখন কোনো এরর নাই, ঠিক আছে। মানে এটা শুধুমাত্র এটা দেওয়ার পরিবর্তে আমি যদি ব্যাকস্ল্যাশ দিয়ে দেই তাহলে প্রবলেম হবে না। একইভাবে যদি সিঙ্গেল কোটেশন থাকতো এখানে, আর আমি যদি এখানে আবার সিঙ্গেল কোটেশন দিতাম তাহলে তো এরর আসতো। কিন্তু তুমি কি দিতে পারো, এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে পারো, প্রবলেম নেই, হবে। বোঝা গেছে? এটা বোঝা গেছে? ওকে, আমি এটাকে রান করি, আসো, এই যে আউটপুট আসছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন ব্যাকস্ল্যাশ নিয়ে যাওয়ার জন্য এরকম করতে পারো যে ব্যাকস্ল্যাশ বি যদি দাও, এটার রেজাল্ট আসবে ব্যাকস্পেস। আসো, এখানে আমি যদি এখানে এরকম দেই, এই যে এখানে এখন দিলে এটার কোনো রেজাল্ট আসতেছে না, এই যে ব্যাকস্ল্যাশের কোনো রেজাল্ট আসতেছে, এটা কিন্তু আউটপুট আসতেছে না। তুমি ব্যাকস্ল্যাশ যদি দেখাইতে চাও তাহলে দিতে হবে ব্যাকস্ল্যাশ বি, কি দিতে লাগবে,
ব্যাকস্ল্যাশ বি। একইভাবে যদি তোমার নতুন লাইন দরকার হয় তাহলে ব্যাকস্ল্যাশ এন। আরও হরিজন্টাল টেবুলার এগুলো আরও বিভিন্ন জিনিস আছে, ওগুলো না যে আমরা এই দুইটা হিসাব করলে ব্যাকস্ল্যাশ বিটাই দেখি আগে। এই যে এখন যদি আমরা দেই যে একটা ব্যাকস্ল্যাশ চলে আসার কথা, কেন আসে না? হ্যাঁ বুঝি নাই সেভ তো হয়েছে না? আচ্ছা একটা মিনিট। আচ্ছা আমরা একটু ভুল করছি এখানে, যে আমরা ব্যাকস্ল্যাশ বি না দিয়ে আমরা ডাবল ব্যাকস্ল্যাশ যদি দেই তাইলে সে একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ দিবে মনে হয়। এই যে একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ দিছে, ঠিক আছে? মানে ডাবল দিলে সে একটা সিঙ্গেল দিবে, এটাই হচ্ছে মেইন অপশন আর কি এখানে। আচ্ছা তো মোটামুটি আমরা কি করলাম, বড় লাইনকে এটা আমাদের দেখার দরকার নাই। টেমপ্লেট স্ট্রিং দেখে ফেলছি অলরেডি। এই যে টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে কিন্তু আমরা চাইলে মানে একাধিক লাইন লিখতে পারবো টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে, ঠিক আছে? যেরকম লিখবো এরকম দেখাবে। এই যে দেখো আমি লিখছি অনেকগুলো লাইন, আমি যদি এখন আউটপুট দেখি এই যে এগুলো আলাদা আলাদা লাইনে আসছে, ঠিক আছে? মানে টেমপ্লেট স্ট্রিং এ তুমি যেইভাবে লিখবে ওইভাবেই আসবে। এখানে গিয়ে আমরা এন্টার দিছি, এই যে এন্টার আসবে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ কেন এরর আসবে বুঝি নাই বুঝি নাই ও এখানে আসবে, এই যে আসছে, ঠিক আছে? মানে টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে তুমি যা লিখবা সেটাই আসবে, এন্টার দিলে এন্টারও আসবে। আচ্ছা ওকে, স্ট্রিং এর ক্ষেত্রে মূলত এগুলোই, আর স্ট্রিং এর খুব বেশি একটা প্রয়োজন হয় না। আচ্ছা চাইলে আমরা কি করতে পারি, স্ট্রিং এর কিন্তু নির্দিষ্ট ওয়ার্ডগুলো নিতে পারি। ধরো আমি আছে হ্যালো ওয়ার্ল্ড, আমি চাইলে স্ট্রিং এর ভিতরে ডট স্লাইস করতে পারি। স্লাইস নাকি স্লাইস, ধরো আমি বললাম স্টার্ট নাম্বার 0 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ এই যে এগুলো আমি নিতে চাচ্ছি। এখন যদি আমি কনসোল লগ করি, এই যে কি আসছে, হ্যালোটা আসছে শুধু মানে স্ট্রিংয়ের ভিতরে আমি স্লাইস করছি, একটা পার্ট করছি, একটা টুকরা করছি 0 থেকে 6, এই যে 1 2 0 1 2 3 4 5 এই 6 পর্যন্ত। মানে স্পেসটা কিন্তু যাবে না, 6 নাম্বারটা আসবে না, 0 থেকে 5 পর্যন্ত আসবে, 6 পর্যন্ত স্টপ হবে আর কি। তাহলে এইভাবে আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে স্লাইস করতে পারি, ঠিক আছে? তারপরে আমরা আরও অনেক জিনিস আছে, যেমন ধরো এই স্ট্রিংটাকে রিভার্স করে কেমনে, আমি চাইলে কনস্ট রিভার্সড str1 ডট এটা কি করা যায়, আচ্ছা রিভার্সড স্ট্রিং এর কিটা একটু ভুলে গেছি আমি। যে স্প্লিট করছে প্রথমে, তারপরে রিভার্স করে জয়েন করছে। ওকে তাহলে কনস্ট ডিরেক্ট কনসোল লগ করে লই str1 ডট স্প্লিট। হ্যাঁ স্প্লিট করছি কি দিয়ে, আমরা মানে জাস্ট স্প্লিট করছি, কিচ্ছু দিয়ে করি নাই। হ্যাঁ এখানে মানে জাস্ট স্প্লিট করলে কি হয়, এই যে স্প্লিট করলে দেখবা এগুলো সব আলাদা আলাদা করে এর মতো উপাদান হয়ে যাবে। এই যে দেখো এইচ একটা হয়ে গেছে, ই একটা হয়ে গেছে, এল একটা হয়ে গেছে, আর একটা এল হয়ে গেছে। হ্যাঁ মানে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সবগুলো হবে। এরপরে আমি কি করছি, ডট রিভার্স করছি, রিভার্স তারপরে ডট কনক্যাট কনক্যাটই নাকি জয়েন করছে তারা। আচ্ছা এই যে দেখো স্ট্রিং উল্টা হয়ে গেছে, ডি চলে আসছে প্রথমে, এল চলে আসছে এরপরে, আর মানে এই পাশ থেকে আর কি উল্টা হয়ে আসছে।
এইভাবে আমরা রিভার্স স্ট্রিং করতে পারি, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিং এর ক্ষেত্রে যা ছিল মোটামুটি দেখা হয়ে গেছে আমাদের। আচ্ছা, স্ট্রিং এর পরে আমাদের নাম্বারস, নাম্বারস কি আসছে আমরা? নেটওয়ার্ক কি স্লো অতিরিক্ত? আচ্ছা, আমরা নাম্বারে আসলাম। এখন নাম্বারের আমরা গত ক্লাসে দেখছিলাম নাম্বার এরকম, হ্যাঁ, এই যে এটা দশমিক নাম্বার, যদিও কিন্তু টাইপে কিন্তু কি নেই, ওই জাভাস্ক্রিপ্টে কিন্তু আলাদা করে ফ্লোট টাইপের নাম্বার নেই, সব নাম্বার। কিন্তু আমরা পার্স করতে পারি। পার্স মানে টাইপ কাস্টিং, চিনো টাইপ কাস্টিং? পাইথনে করছিলাম না আমরা, ওই যে ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করা, ফ্লোটকে ইন্টিজারে কনভার্ট করা, এগুলো হচ্ছে টাইপ কাস্টিং। তো ফ্লোট হিসেবে টাইপ কাস্ট করা যায়, কিন্তু সবগুলো হচ্ছে নাম্বার, আলাদা কোনো নাম্বার নেই। এগুলো সব নাম্বার। এই যে আসো, তো আমাদের ধরো একটা নাম্বার আছে কনস্ট নাম 1, এটা হচ্ছে 10, ধরো 10। এখন এটাকে যদি আমরা কনসোল লক করি তাহলে 10 আসবে স্বাভাবিকভাবে, হ্যাঁ, এই যে 10 আসছে। কিন্তু আমার নাম্বার আছে ধরো 10.50, তাহলে এটাও কি 10.5 আসবে, কিন্তু কারণ শূন্য থাকলে লাস্টের দিকে ওইটা আসে না জাভাস্ক্রিপ্টে। কিন্তু আমি এখানে টাইপ অফ যদি চেক করি, দেখো এটা আমার হিসাবে মানে আমাদের পাইথনের হিসাবে এটা কি হওয়া উচিত ছিল, ফ্লোট। কিন্তু এখানে কি আসবে, নাম্বার। ফ্লোট, ইন্টিজার এগুলো আলাদা বলতে কিচ্ছু নাই জাভাস্ক্রিপ্টে, সব হচ্ছে কি নাম্বার। তবে তুমি চাইলে এই যেমন 10.5 আছে, তুমি চাইলে এটাকে পার্স করতে পারবো, পার্স ইন্ট করলে কি হবে, দেখবা যে এটা নাম্বার, শুধুমাত্র দশমিকের আগের অংশ, এই যে 10 দিছে, দশমিকের আগের অংশটা দিবে। পার্স ইন্ট করলে দশমিকের আগের অংশ, ঠিক আছে। আর ধরো তো আছে এরকম 10.10 আছে শুধু, আর যদি পার্স ফ্লোট করো তাহলে সে দশমিক সহ দিবে। এই যে এখন যেহেতু নাই কিচ্ছু, 0.50 দিলাম ধরো, তাহলে সে এই যে দশমিক সহ দিছে। এটা বুঝতে পারবে এইরকম, ধরো একটা স্ট্রিং এর ভিতরে আছে, ঠিক আছে। এখন স্ট্রিং এর ভিতরে থাকলো, এটা তো স্ট্রিং, এখন তুমি পার্স ফ্লোট করছো মানে কি, এটা এখন নাম্বার হয়ে গেছে। কি ধরনের নাম্বার? ফ্লোটিং নাম্বার, অর্থাৎ দশমিক সহ আসবে। এই যে এখনও 10.5 আসছে। কিন্তু এটাকে যদি আমি পার্স ইন্টিজার করতাম তাহলে এটা শুধুমাত্র এই যে 10টা নিত। বোঝা গেছে বিষয়টা? এইভাবে আমরা টাইপ কাস্ট করতে পারি আর কি নাম্বারে। তারপরে যোগ বিয়োগ তো আর পারি আমরা, হ্যাঁ। এগুলো আমরা দেখছি অলরেডি। আচ্ছা, নান একটা টাইপ আছে, নান একটা জিনিস আছে আমাদের জাভাস্ক্রিপ্টে। নান মানে নট এ নাম্বার। নান মানে কি? নট এ নাম্বার। নান ইজ এ জাভাস্ক্রিপ্ট রিজার্ভড কিওয়ার্ড। তার মানে এটা কিন্তু তুমি ভেরিয়েবলের নামে বা ফাংশনের নামে দিতে পারবে না। এটা পাইথনের জাভাস্ক্রিপ্টের একটা রিজার্ভড কিওয়ার্ড। দ্যাট ইজ এ নাম্বার ইজ নট এ লিগ্যাল নাম্বার। মানে এটা একটা নাম্বার, এটা টাইপ যদি আমরা দেখি, আসো, এই যে টাইপ অফ NaN দিলাম, এটা কি ধরনের? আচ্ছা, টাইপ অফ এমনিতে দেওয়া যায় না মনে হয়, ও টাইপ দিছি আমরা, টাইপ অফ দেওয়া লাগবে না। ওকে, এখন দেখি, এই যে এটা কি ধরনের? এটা একটা নাম্বার, কিন্তু এটার ফুল ফর্ম কি? নট এ। এটা একটা মিসকনসেপ্ট আমাদের কাছে চলে আসে, মানে NaN একটা নাম্বার, কিন্তু এটা আবার কি না, এটা নাম্বার না। এখন এটা তুমি বুঝবা কেমনে? এটা মূলত তখনই আসবে, বা তুমি এমনিতে বলতে পারবা, তবে এটা তখনই আসবে যখন তুমি কোনো নাম্বারকে কোনো স্ট্রিংকে কোনো নাম্বার দ্বারা ভাগ করবা। মানে আলাদা আলাদা টাইপ দিয়ে যদি কাজ করো, তখনই এটা আসার সম্ভাবনা আছে NaN, হ্যাঁ। এই যে দেখো ভাগ করছি আমরা, এই যে ভাগ করছি। তো এটা বোঝা যায় কেমনে? ধরো ইজ নান নামে একটা ফাংশন আছে আমাদের জাভাস্ক্রিপ্টে অলরেডি, ইজ নান নামে ফাংশন। ধরো আমি একটা কি করলাম, লেটস সে কনস্ট প্রাইস ইকুয়াল টু 10 ভাগ হচ্ছে অ্যাপল, মানে 10 টাকাকে আপেল দিয়ে ভাগ করলে যা হয় সেটাই হচ্ছে প্রাইস, ঠিক আছে। এখন আসলে কি প্রাইসে কিছু আসবে? কারণ আপেল দিয়ে তো ভাগ হবে না, কোনো নাম্বারকে স্ট্রিং দিয়ে ভাগ হয় না। তাহলে এটা কি হবে? এই যে প্রাইসটাকে যদি আমি দেখি, প্রাইসটা হবে NaN না, এই যে NaN আসছে, তাই না?
NaN আসছে। কিন্তু আমি যদি এখানে বলি যে এটা কি আসলে ইজ এ NaN, সে বলবে হ্যাঁ, এই যে ইজ NaN, মানে এটা কি ইজ মানে NaN নাকি, নট এ নাম্বার নাকি এটা। যদি আমি এটা চেক করি তাহলে দেখবা যে ট্রু, হ্যাঁ এটা নট এ নাম্বার। তখন তুমি এখানে বলতে পারো যদি এটা নট এ নাম্বার হয়, আচ্ছা এটা আমরা ইফ কন্ডিশন দিয়ে এটা দেখবো পরে, এটাকে কমেন্ট আউট করি। মানে এইভাবে আমরা চাইলে নট এ নাম্বার এই টাইপটাও দেখতে পারি আর কি। এটা গেল একটা বিষয়। আর ইনফিনিটি এটা লার্জেস্ট পসিবল নাম্বার, এটা দেখার দরকার নেই তেমন আমাদের। এটাও নাম্বার, হেক্সাডেসিমাল, এগুলো দেখার দরকার নেই। ওকে, নাম্বারস গেল। এরপরে আসো অবজেক্ট এবং এরেতে। অবজেক্টে আসো। এই যে অবজেক্টের ভিতরে আমরা কি রাখতে পারি, ভ্যালু রাখতে পারি, অথবা আমরা অবজেক্টের ভিতরে ফাংশনও রাখতে পারি। ঠিক আছে, তাহলে অবজেক্ট বোঝার আগে আগে ফাংশনটা বোঝা লাগবে। তবে ফাংশন আমরা পরে বুঝবো, ফাংশন বুঝে অবজেক্টে আমরা ফাংশন অ্যাড করবো, সমস্যা নেই। আপাতত আমরা বুঝি যে অবজেক্ট খুবই ইম্পর্টেন্ট, এবং অবজেক্ট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড অবজেক্ট ইউ আন্ডারস্ট্যান্ড জাভাস্ক্রিপ্ট। মানে তুমি যদি অবজেক্ট বুঝতে পারো তাহলে তুমি জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবা কিছুটা। আচ্ছা, অবজেক্টের প্রপার্টিজ আছে, কালেকশন অফ প্রপার্টিজ। অবজেক্ট কি? কালেকশন অফ প্রপার্টিজ। তার মানে একটা অবজেক্ট কনস্ট, ধরো OBJ নামে একটা অবজেক্ট নিলাম আমরা, তো এটা এই যে অনেকগুলা কালেকশন থাকে, এই যে এটার মানে কি অনেকগুলা আছে এখানে, হ্যাঁ কালেকশন। ধরো আমি দিলাম নেম দিলাম ধরো মাসুম, তারপরে দিলাম এজ দিলাম ধরো 22, তারপরে ধরো দিলাম, মানে এখানে কিন্তু স্ট্রিংয়ের ভিতরে লেখা যায়, মানে যে কিটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এই যে প্রথমে কোলনের আগের পার্ট কি, এটাকে বলা হয় KEY কি, আর কোলনের পরের পার্টকে বলা হয় ভ্যালু। কিকে তুমি স্ট্রিংয়ের ভিতরেও লিখতে পারবা, ছাড়াও লিখতে পারবা, প্রবলেম নাই। ঠিক আছে, এখন আমি তোমাদের গত ক্লাসে দেখাইছিলাম স্ট্রিংয়ের ভিতরে কেন আমরা লিখি, আর মানে লিখলে লাভ কি লস কি দেখবা।